শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। হ্যালো আম্মু, আজকে আমি দেশের বাড়িতে আসছি। আগামী 2 দিন সরকারি বন্ধ, তাই অফিস বন্ধ থাকবে। আমি কাল বিকেলে ট্রেনে বাড়িতে ফিরছি। ঠিক আছে বাবা নীরব, আমি তোর জন্য কালকে তোর পছন্দের কিছু খাবার রান্না করে রাখবো, তুই দেখে শুনে আসবি কিন্তু। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, রাখি তাহলে। আগামীকাল রাতে দেখা হবে ইনশাল্লাহ। পরের দিন অফিস বন্ধ হওয়ার পর আমি আমার ফ্ল্যাটে এসে কিছু জিনিসপত্র গোছ করে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। আমি নীরব, আমার বাড়ি ময়মনসিংহ জেলায়। পড়াশোনা শেষ করে অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছি ঢাকা উত্তরাতে। অনেকদিন পর 2 দিন ছুটি একসাথে পাচ্ছি অফিস থেকে, তাই চিন্তা করলাম বাড়ি থেকে ঘুরে আসি। কমলাপুর স্টেশনে আসার পর আমি টিকিট কাটতেই যাব, তখনই আমার চোখ পড়ে স্টেশনের সামনে একটি লোক খুব তাজা কিছু ইলিশ মাছ বিক্রি করছেন। আমি সেদিকে যাই, কারণ অনেক মানুষ সেই মাছওয়ালার কাছ থেকে ইলিশ মাছ কিনছে। আমি সামনে গিয়ে দেখি খুব টাটকা ইলিশ মাছ আর খুব কম দামে বিক্রি করছে এই লোকটি। এত কম দামে পেয়ে আমিও 4টি ইলিশ মাছ কিনে ফেলি। আমি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। চিন্তা ভাবনা করলাম বাড়িতে যেহেতু যাচ্ছি কিছু মাছ কিনে নিয়ে নিই, মায়ের হাতের সর্ষে ইলিশ খেতে যা লাগে না। মাছগুলো কিনে আমি খুব খুশি ছিলাম, কারণ এই 2025 সালে এত কম দামে কেউ ইলিশ মাছ বিক্রি করে নাকি। যাই হোক, আমার ভাগ্য ভালো, তাই হয়তো আমার কপালে ইলিশ মাছ ছিল। মাছগুলো কিনে কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে ঝকঝক, এখন বাজে সন্ধ্যা 7টা। আমাদের ময়মনসিংহ স্টেশনে যেতে আরও 4 ঘন্টা লাগবে। তার মানে আমার গ্রামের স্টেশনে যেতে রাত 11টার মতো বাজবে। সমস্যা নেই, এটা 2025 সাল, রাত 11টা-12টা পর্যন্ত আমাদের স্টেশনে যানবাহন পাওয়া যায়। ট্রেনে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমটা ভাঙে আমার ফোনের রিংটনের শব্দে। কেউ একজন ফোন করেছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখি আম্মু ফোন করেছে। হ্যালো আম্মু, বলো। আমি তো এখনো ট্রেনে। ট্রেনে মানে? তোকে কতবার ফোন দিয়েছি, ফোন কেন রিসিভ করছিস না? আরে বলো না আম্মু, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? এতবার ফোন দেওয়ার কি আছে? ফোন দিলাম কেন সেটা জানতে চাচ্ছিস? তুই ট্রেন উঠলি সন্ধ্যা 7টায়, এখন বাজে রাত 12টা। তোর তো বাড়িতে চলে আসার কথা, তুই এখন কি করছিস ট্রেনে? আম্মুর কথা শুনে আমি অবাক হয়ে যাই। কি বলছে আম্মু? আমি সাথে সাথে আমার ফোনের ঘড়ির টাইমটা লক্ষ্য করি। আসলেই তো রাত 12টা বাজে। এত দেরি তো লাগার কথা না, এতক্ষণে ট্রেনটা আমাদের গ্রামের স্টেশনে চলে যাওয়ার কথা। আমি ফোনে আম্মুকে বলি, আম্মু তেমন কিছু না, আমি দেখছি কি হয়েছে, ট্রেনটা এতক্ষণ কেন লাগছে পৌঁছাতে। আমি ফোনটা রেখে সিট থেকে উঠে দাঁড়াই আর ট্রেনের একজন কর্মীর কাছে জানতে চাই, এই যে ভাই সাহেব, কি হয়েছে, ট্রেন এখনো আমাদের স্টেশনে পৌঁছায়নি কেন? তখন সে ট্রেনে থাকার কর্মী আমাকে এসে বলে, ভাই আপনি কোথায় ছিলেন? গেছে স্টেশনের আগেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখেননি? সেই কারণে তো ট্রেনটা লেট করলো সেই স্টেশনে। আপনি কোথায় ছিলেন? আপনি কি দেখেননি নাকি? আমি সেই ট্রেনের কর্মীকে বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো এসব কিছু দেখতে পারিনি। যাই হোক ভাই, এখন ট্রেনটা স্টেশনে পৌঁছাতে আর কত সময় লাগতে পারে? সে কর্মী আমাকে বলে, ধরে নিন আর আধা ঘন্টার মতো। আমি এবার আমার সিটে এসে বসে আর ভাবতে শুরু করি, আরও আধা ঘন্টা, তার মানে তো সেই 12:30। তত রাতে স্টেশনে যানবাহন পাবো তো? বারবার মোবাইলের ঘড়ির দিকে তাকাচ্ছি, কখন 12:30 বাজবার ট্রেনটা যে পৌঁছাবে। 12:20 আমাদের ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ায়। আমি সাথে সাথে ট্রেন থেকে নেমে বাইরে চলে আসি আর চারিপাশে দেখি স্টেশনে ছোট্ট একটি বাতি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি সাথে সাথে স্টেশনের বাইরে আসি দেখার জন্য কোনো যানবাহন আছে কিনা, কিন্তু আমার এতই পোড়া কপাল যে আশেপাশে আমি কিচ্ছুই পাচ্ছি না। মিনিট 10 আমি সেখানে দাঁড়িয়ে থাকি আর হঠাৎ করে আমি দেখতে পাই একটি অটো। আমি তাকে দাঁড় করে, কিন্তু অটোওয়ালা ভাই আমাকে বলে, না না, আমি ওদিক যাব না, আমার গ্রাম তো পাশের গ্রামে, আমি আপনাদের এই গ্রামের ভিতর যেতে পারবো না। আর তাছাড়া আমার ব্যাটারিতে এত চার্জও নেই যে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। দেখুন ভাই, আপনি যদি এখন আমাকে না নিয়ে যান তাহলে আমার সারা রাত এখানে বসে থাকতে হবে, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। তখন অটোওয়ালা ভাই বলে, দেখেন ভাই, যাব আর আপনাদের গ্রামের 3 রাস্তার মোড়ের মাঠে আপনাকে নামিয়ে দেব, ওখান থেকে আপনাকে পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। কোনো উপায় না পেয়ে আমি অটোতে উঠে বসি আর অটো চলতে শুরু করে রাস্তা ধরে। 20 মিনিট অটো চলার পর সে চলে আসে 3 রাস্তার মোড়ে আর আমাকে বলে, ভাই এখন নামুন,
আমাকে তো বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, নামছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই পর্যন্ত এসেছেন, এটা আমার জন্য অনেক করেছেন। এই ধরেন ভাই আপনার ভাড়াটা। অটোওয়ালা ভাই আমার থেকে টাকা নিয়ে তার অটো নিয়ে চলে গেল। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে পায়ে হাঁটা দিলে আমার বাড়িতে যেতে আর মাত্র 20 মিনিটের মতো সময় লাগবে। তাই সময় নষ্ট না করে আমি আমার বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এটা 2025 সাল, তাই আমাদের গ্রাম এখন অনেক উন্নত। রাস্তার পাশ ধরে অনেক বৈদ্যুতিক পিলার দাঁড় করানো, আর প্রত্যেকটা পিলারে করে একটি করে লাইট লাগানো। তাই আমার পথ চলতে মোটেও কষ্ট হচ্ছে না। আর যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, তাই আমি ভূত পেতে ওরকমভাবে বিশ্বাসও করি না। মিনিট 10 হাঁটার পর আমি লক্ষ্য করি আমাদের রাস্তার পাশে ধরেই অনেক বড় একটি তাল গাছ, আর তাল গাছের গোড়ায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবতে শুরু করি এত রাতে একটি মেয়ে এখানে কি করছে। আমি আস্তে আস্তে যখন মেয়েটির খুব কাছে যাই, তখন দেখতে পাই মেয়েটি কালো একটি বোরকা পরা। আমি মেয়েটিকে পাশ কাটিয়ে চলে যাব, তখনই ওই মেয়েটি আমাকে ডেকে বলে, এই যে ভাই, আপনি কি সামনে দিয়ে যাচ্ছেন? আমি কি আপনার সাথে আসতে পারি? আমি চলা থামিয়ে মেয়েটির দিকে ঘুরে তাকাই আর মেয়েটাকে বলি, আপনি এত রাতে কি করছেন এখানে? মেয়েটি তখন আমাকে বলে, আর বলবেন না, আমিও ঢাকায় এসেছি, স্টেশনে কোনো যানবাহন পাইনি, তাই অটো পেয়েছিলাম, আর অটোতে আমাকে এখানে রেখে আবার তার বাড়ির পথে চলে গেছে। তার অটোতে নাকি চার্জ নেই। আমি একটা মেয়ে, তাই সামনের দিকে যাওয়ার জন্য সাহস পাচ্ছি না, আপনি যদি একটু সাহায্য করতেন। আমি বলি, ঠিক আছে, আমিও তো সামনের দিকে যাচ্ছি, আসুন না একসাথে যাই, সমস্যা নেই। মেয়েটি আর আমি একসাথে চলতে শুরু করলাম। মেয়েটি আমাকে বলে, আপনি বোধহয় ইলিশ মাছ কিনে এনেছেন ঢাকা থেকে, তাই না? আমি মেয়েটির কথা শুনে অনেকটা অবাক হয়ে যাই, কারণ আমি যে ঢাকা থেকে ইলিশ মাছ কিনে নিয়েছি সেটা এই মেয়ে কী করে জানলো। আমি তাকে বলি, আপনি কী করে জানলেন যে আমি ঢাকা থেকে ইলিশ মাছ কিনে এনেছি? মেয়েটি বলছেন, মাছের ঘ্রাণ শুধু আমি না, আশেপাশে আরও অনেকেই আপনার পেছনে আছে। আমি তাকে বলি, মানেটা কি? আপনি কি আমার সাথে কোনোভাবে মজা করার চেষ্টা করছেন? দেখুন, মাঝরাতে আমি আপনার সাথে মজা করতে চাচ্ছি না, আমার বাড়ি যেতে হবে। তখনই মেয়েটি একটু রেগে বলল, দেখুন, আমি আপনার সাথে মোটেও মজা করছি না, আর আমি আপনার কোনো ক্ষতিও করতে চাই না, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি মেয়েটিকে একটা ঝাড়িতে বলি, কি আপনি আমাকে সাহায্য করতে চান যে জায়গায় আমি আপনাকে সাহায্য করছি এত রাতে পথ চলতে? আর এখন কিনা আপনি আমাকে বলছেন উল্টো আপনি আমাকে সাহায্য করবেন? কিভাবে সহ্য করছেন শুনি? মেয়েটি তখন বলে, ওদের হাত থেকে আপনাকে আমি বাঁচাচ্ছি, এটা কি সাহায্য না? আমি বলি, আপনি কাদের কথা বলছেন? মেয়েটি তখন আমাকে বলে, আপনি রাস্তার ওই পাড়ের ওই গাছগুলোর দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন আমি কাদের হাত থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। আমি মেয়েটার কথা মতো রাস্তার ওই পাড়ের গাছগুলোর দিকে তাকাই, আর আমি দেখতে পাই গাছের আগা ডালগুলো যেন দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেক ভারী কিছু সেই গাছের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আমাদের পিছু করছে। আমি এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যাই। তখন মেয়েটি আমাকে বলে, ভয় পাবেন না, আমি যতক্ষণ আপনার সাথে আছি ওরা আপনার কোনো ক্ষতি করবে না। আমি মেয়েটিকে বলি, ওরা মানে ওরা কারা? আর আমি তো দেখতে পারছি না কেন? মেয়েটি বলে, ওরা হচ্ছে মাছ খেকো পিশাচ। পিশাচ মানে? তার মানে কি ওরা আমাকে মেরে ফেলবে? আর আপনি কি করে জানলেন যে ওরা পিশাচ আর ওরা আমার পিছু নিয়েছে? আপনি কে বলুন তো? মেয়েটি তখন বলে, আমি আসলে একটি পরী, আমি ওই তাল গাছে বসবাস করি, আমার নাম সুফিয়া। এটা বলে মেয়েটি তার বোরকার মুখোশ খুলে ফেলে। অসম্ভব সুন্দর, আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। আমি কি দেখছি এটা? চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল মেয়েটি। আমি হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, এই যে শুনছেন, এভাবে হা করে আছেন কেন? আমি বলি, আপনাকে দেখছি জীবনে এখনো কখনো এত সুন্দর মেয়ে আমি দেখিনি। মেয়েটি তখন আস্তে আস্তে বলল, কি করে দেখবেন? আমি তো কোনো মেয়ে না, আমি তো কোনো মানুষের সন্তান না, আমি একটি পরীর সন্তান, এবং আমি একটি পরী। আমি আপনাকে সাহায্য করব ওদের হাত থেকে বাঁচাতে, কিন্তু বিনিময়ে আপনার ব্যাগে থাকা 4টি মাছের ভেতর থেকে একটি মাছ আমাকে উপহার দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে সামনের দিকে আগাবো, নয়তো আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি যাওয়ার পর আপনার সাথে কি হতে পারে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যাবেন না, দয়া করে যাবেন না। আমি আপনাকে মাছ দেব, আপনি শুধু আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। ঠিক আছে, চলুন, আমি আপনাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। কিছুক্ষণ হাঁটার পর মেয়েটি ওইসব গাছের দিকে তাকিয়ে বলে, তোরা এখান থেকে চলে যা বলছি, ও আমার সাথে আছে, আর আমার সাথে যতক্ষণ আছে তোরা ওর সামনে আসতে পারবি না। এখনো যদি আমাদের পেছনে আসিস তাহলে কিন্তু সবটাকে ধরে এখানেই মেরে ফেলবো। আমি লক্ষ্য করি তখন গাছের ওপরে থাকার শব্দ বন্ধ হয়ে যায়।
আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের পেছনে পেছনে আর কেউ আসছে না। আমি বলি, আপনি বোধহয় অনেক শক্তিশালী পরী, তাই না? সুফিয়া পরী আমাকে বলে, আপনি কি করে বুঝলেন যে আমি অনেক শক্তিশালী? এই যে আপনার কথা শুনে ওরা সবাই পালিয়ে গেল, তার মানে আপনি ওদের থেকে অনেক শক্তিশালী। বা আপনার তো মাথায় ভালো বুদ্ধি আছে, ঠিকই ধরেছেন, কিন্তু আমার থেকে অনেক শক্তিশালী পরী আছে। কথা বলতে বলতে আমি আমার বাড়ির কাছে চলে আসি। পরীটি আমাকে বলে, ওই যে আপনার বাড়ি দেখা যাচ্ছে, আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি বাড়িতে যান, কিন্তু যাওয়ার আগে নিজের কথা রাখেন। আমি বলি, হ্যাঁ অবশ্যই, কথা যেহেতু দিয়েছি তা তো রাখবই। আমি এর মাছের ব্যাগটা পুরোটা এই পুরীর হাতে তুলে দিই। এটা দেখে পুরী আমাকে বলে, আমি তো শুধু একটি মাছ চেয়েছিলাম, আপনি তো 4টি মাছই আমাকে দিয়ে দিলেন, কেন? আমি বলি, একটি মাছ আপনাকে পাহারা দেওয়ার জন্য, আর একটি মাছ আমার সাথে এত সুন্দরভাবে কথা বলার জন্য, আর 2টি মাছ আপনাকে দিলাম এই কারণে আমি আরও 2 দিন আপনাদের গ্রামে থাকব। আমি চাই 2 দিন রাতে আপনি আমার সাথে দেখা করতে আসেন। সত্যি কথা বলতে, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, আমি চাই আপনার সাথে প্রতি রাতে কথা বলতে। সুফিয়া পরী তখন বলে, ঠিক আছে, মাছ যেহেতু দিয়েছেন আমি আপনার কথা দিলাম, আপনি যে 2 দিন এখানে থাকবেন 2 দিনই আমি আপনার সাথে দেখা করতে আসব। আমি পরীর থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। আমাকে এত রাতে বাড়ি ফিরতে দেখে মা আমাকে জড়িয়ে ধরে বলে, নীরব বাবা, তুই ঠিক আছিস তো? আমি মাকে বলি, মা আমি ঠিক আছি, কান্না করো না তো, কিচ্ছু হয়নি, দেখো। মা আমার কাছে জানতে চায়, তুই এত রাতে কি করে এলি? আর বলো না, একটা অটো পেয়েছিলাম, অটোতে করে চলে এলাম, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তুমি তো না ঘুমিয়ে বসে আছো আমার জন্য, বাচ্চাদের মতো কান্না করছো। তুই কি করে বুঝবি বল? মার মন তার সন্তানের জন্য সবসময় কাঁদে। চল নীরব, তোর জন্য আজকে মাংস রান্না করেছি, আয় মা ছেলে একসাথে খাই। আমি আর মা খাবার টেবিলে চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। হয়েছে মা, আর মাংস দিও না তো, এত আমি খেতে পারবো না। খা খা, ঢাকা শহরে কি খাস না খাস সেটা তো আমি দেখি না। এখন বাড়িতে এসেছিস, যে 2 দিন থাকবি মন ভরে খাবি। তোর বাবা নেই, আজকে 5টি বছর হয়ে গেল। তোকে কতবার বলেছি আমার এই ফাঁকা বাসা একা থাকতে মোটেও ভালো লাগে না। এবার তুই একটা বিয়ে করে আর একটা পরীর মতো সুন্দরী মেয়ে আমার বাড়িতে নিয়ে আয়। মার মুখে পরীর কথা শুনে আমার সুফিয়া পরীর কথা মনে পড়ে গেল। আমি মাকে বলি, জানো মা, পরীরা দেখতে অনেক খুব সুন্দর হয়। মা আমাকে বলে, তুই কি করে জানলি যে পরীরা দেখতে খুব সুন্দর হয়? আমি মাকে বলি, আমি একটি পরী দেখা পেয়েছি যে কিনা দেখতে খুবই সুন্দর। মা বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে তুই কারো প্রেমে পড়লি। মেয়েটির বাড়ি কোথায়, কোথায় থাকে সে? আমি তার বাবা মার সাথে তোদের বিয়ের বিষয়ে কথা বলতে চাই। কোথায় থাকে সেটা আমি জানি, কিন্তু তার বাবা মাকে সেটা তো জানি না মা। বুঝতে পেরেছি, তুই শুধু ভালোবেসেছিস এই মেয়েটাকে, মেয়েটি তোকে ভালোবাসে কিনা সেটা তুই জানিস না। হ্যাঁ মা, তেমনই কিছু একটা বলতে পারো। ঠিক আছে, মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে আসিস, আমি তার সাথে কথা বলবো আর তাকে বুঝে বলবো তুই তাকে কতটা ভালোবাসিস। আমি মনে মনে ভাবছিলাম, মাকে কি করে যে বলি, তাকে তো শুধু আমি একবারই দেখেছি, আর তার ওই অপরূপ রূপের মায়ায় পড়ে গেছি। আমি কি তাহলে সুফিয়া পরীর প্রেমে পড়ে গেলাম? খাওয়া দাওয়া শেষ করে আমি মার কাছ থেকে বিদায় নিয়ে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গ্রামে ঘুরতে বের হই। আমাদের গ্রামে মুজিব চাচা নামক একজন ব্যক্তি আছেন। ছোট থেকে শুনে আসছি মুজিব চাচার সাথে নাকি কোনো এক পরীর সম্পর্ক আছে। মুজিব চাচার সাথে নাকি সেই পরীটা প্রতি রাতে দেখা করতে আসে। গ্রামের অনেকেই ঘটনাটা সত্য মনে করে, আবার অনেকেই মনে করে এটা নাকি মুজিব চাচার একটা পাগলামি। আমি আগে মনে করতাম পরিজিন এগুলো কিছুই হয় না, মুজিব চাচার এগুলো একটা পাগলামি, সে একটা মানসিক রোগী। কিন্তু গত রাতে আমি নিজে দেখা পেয়েছি, এখন তো এই বিষয়টা মানতেই হবে যে মুজিব চাচাও কোনো পরীর সাথে দেখা করে। আমি সিদ্ধান্ত নেই মুজিব চাচার সাথে দেখা করবো আর তার কাছে জানতে চাইবো সে পরীর সাথে কিভাবে দেখা হলো আর তাদের মাঝে কি সম্পর্ক। আমি মুজিব চাচার বাড়ির দিকে হাঁটা দিলাম। মুজিব চাচা বাবা মা অনেক আগেই মারা গেছে। মুজিব চাচার এখন বয়স 55 বছর। মুজিব চাচার আরও 2 ভাই আছে যারা কিনা এখন বিয়ে শাদী করে আলাদা থাকে, কিন্তু মুজিব চাচা এখনও পর্যন্ত কোনো মেয়েকে বিয়ে করেনি। মুজিব চাচার বাবার রাখা একটা ছোট্ট জমিতে সে সবজি চাষ করে, কোনোভাবে জীবনযাপন করে। আমি মুজিব চাচার বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পাই চাচা রান্নাঘরে রান্না করছে। আমি মুজিব চাচাকে একটি সালাম দিই, আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা, কেমন আছেন? আপনি অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। চাচা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, আরে নীরব ভাতিজা, কেমন আছো? অনেকদিন পর এলে গ্রামে, ঢাকায় ভালো চাকরি পেয়ে তো আমাদের গ্রামকে তুমি ভুলে গেছো, তো কি অবস্থা তোমার?
এই তো চাচা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রেখেছে। তো নীরব, এতদিন পর এই চাচার কাছে কি মনে করে এলে? আমি মজিদ চাচাকে বলি, চাচা আপনার জীবনের কিছু কথা আমার খুব জানা দরকার, যদি বলতেন। আমার জীবনের ঘটনা জেনে তুমি কি করবে? আর আমার জীবনের কোন ঘটনা তুমি জানতে চাও? ওই যে চাচা, পুরীর বিষয়টা, যে পুরীর প্রতি রাতে আপনার সাথে দেখা করতে আসে, সে বিষয়ে কিছু কথা আমার জানা খুব দরকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আমার কাছে জানতে চাও কি করে আমি তার সাথে দেখা করলাম, কিভাবে তার আমার সম্পর্ক গড়ে উঠলো, কি করে সে প্রতি রাতে আমার সাথে দেখা করতে এসেছে, এই সকল কিছু, তাই তো? হ্যাঁ চাচা, ঠিক বলেছেন। আমি এই সকল কিছু জানতে চাই, দয়া করে বলুন না আমাকে। ঠিক আছে, বলবো তোমাকে। আমার রান্না শেষ করে চলো পাশের পুকুর ঘাটে গিয়ে বসি। এখন বসন্তকাল, ওইখানে বসলে খুব সুন্দর বাতাস পাওয়া যাবে। ওইখানে বসেই না হয় আমরা আমার জীবনের এই মধুময় স্মৃতিগুলো তোমাকে সব খুলে বলবো। আমি আর মজিব চাচা আর তার বাড়ির পুকুর ঘাটে গিয়ে বসি। কি সুন্দর বসন্তের বাতাস শরীরে লাগছে, এই জন্য এক অন্যরকম অনুভূতি। আমি মজিব চাচাকে বলি, চাচা এবার তো বলুন কি ঘটেছিল, কি করে আপনি সেই পরীর দেখা পেলেন, আর তার আর আপনার ভেতরে কি সম্পর্ক চাচা? নীরব, আজ থেকে আরো 40 বছর আগের কথা। তখন আমি তরুণ যুবক, আমার বয়স তখন সবে মাত্র 20। আমি যাত্রাপালা দেখতে খুব পছন্দ করতাম। যদি শুনতাম কোনো গ্রামে যাত্রাপালা হচ্ছে, আমি ছুটে চলে যেতাম সেখানে। তবে আমার বাবা মা আমাকে অনেক মারধর করত, তারা এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখত না। কিন্তু আমি তাদের কোনো কথাই শুনতাম না। আমাকে তারা যতই মারধর করুক না কেন, আমি আবারও যাত্রাপালায় চলে যেতাম। যাত্রাপালা শেষ হতো গভীর রাতে। আমি গভীর রাতে একা একাই বাড়িতে ফিরতাম আর লুকিয়ে লুকিয়ে আমার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়তাম। এভাবে চলছিল আমার জীবন। একদিন বিকালবেলায় বাজারে খবর পাই পাশের গ্রামে নাকি অনেক বড় একটি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সেখানে খুব নামকরা অভিনেতারা আসবে। ভাবছিলাম এখন তো বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে তো অন্ধকার নেমে আসবে। এখন যদি বাড়িতে যাই তাহলে বাবা আর কোনোভাবেই বের হতে দেবে না। তার থেকে ভালো বাজারে কিছুক্ষণ সময় কাটাই, তারপরে এখান থেকে রওনা করব পাশের গ্রামের উদ্দেশ্যে। যে কথা সেই কাজ। বাজারে অনেকক্ষণ সময় কাটানোর পর চারিপাশে সন্ধ্যা নেমে এলো। আমিও হাঁটা দিলাম পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তখনকার যুগে সিএনজি বা অটো এগুলো ছিল না ভাতিজা, বুঝতে পেরেছ? তখনকার যুগে এই যানবাহন বলতে রিক্সা, ভ্যান, বেবি ট্যাক্সি এগুলোই ছিল। আমি একটা ভ্যানে করে পাশের গ্রামে যাই। আজ যাত্রাপালা যেখানে হবে সেখানে গিয়ে একটি টিকিট কেটে সবার সামনে এসে বসে পড়ি। কিছুক্ষণের ভেতর যাত্রাপালা শুরু হয়ে যায়। যাত্রাপালা শেষ হতে হতে রাত 2টা বেজে যায়। এত রাতে রিক্সা কিংবা ভ্যান কোনোটাই পাবো না আমি, এটা ভাবলেই বুঝে গিয়েছিলাম। তাই পায়ে হেঁটে রওনা করলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। এই গ্রাম থেকে পায়ে হেঁটে আমাদের গ্রামে যেতে হলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। রাতে চলাফেরা করে আমার অভ্যাস ছিল, আর আমি অনেক সাহসীও ছিলাম, তাই অন্য কিছুর ভয় আমার মনে ছিল না। চাঁদের আলোয় ধান ক্ষেত দিয়ে হাঁটছি নিজেদের গ্রামে যাওয়ার জন্য। আসলে মেইন রাস্তা ধরে যদি গ্রাম থেকে হাঁটা দেই এই সময়টা একটু বেশি লাগবে, আর যদি ধান ক্ষেতের ভিতর দিয়ে আমাদের গ্রামের দিকে হাঁটা দিই তাহলে সময়টা কম লাগবে। আকাশে পূর্ণিমার চাঁদ, চাঁদের আলোতে পথ চলতে আমার মোটেও কষ্ট হচ্ছে না, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ধান ক্ষেতের পথ ধরে কিছুক্ষণ হাঁটার পর আমার কানে শব্দ আসে। কেউ একজন বলছে, বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও আমাকে, কেউ কি আছে, আমাকে বাঁচাও। আমি চারপাশে দেখতে শুরু করলাম। শব্দটা আসলে কোথা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। শব্দটা পাশের ধান ক্ষেতের পাশের খালপাড় থেকে আসছে খেয়াল করলাম। আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়েছে, যাই যে দেখি তো কি হয়েছে। আমি ধান ক্ষেত থেকে উঠে খালের দিকে এগিয়ে যাই। আমি খালপাড়ের পাশে একটি গাছের আড়াল থেকে যেটা দেখি সেটা দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। একই দেখছি আমি লম্বা 2টি ভয়ানক দেখতে প্রাণী, যাদের পুরো শরীরে অনেক লম্বা লম্বা কালো পশম ভরা। তাদের চোখগুলো আগুন দিয়ে তৈরি, হাতে নখগুলো অনেক বড় বড়, আর তারা খুবই লম্বা। 2টি অদ্ভুত দেখতে প্রাণীর একটি তান্ত্রিককে খালের পানিতে চোবাচ্ছে, আর তান্ত্রিক বাঁচা বাঁচা বলে চেঁচাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম এখানে দাঁড়িয়ে থাকে কোনো কাজ নেই, যদি আমাকে তারা দেখে ফেলে তাহলে আমাকেও তান্ত্রিকের মধ্যে পানিতে চুবে চুবে মেরে ফেলবে। তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। আমি যখন সেখান থেকে চলে আসবো আমার নজর পড়ে খালের একটি গাছের সামনে একটা ছোট্ট ব্যাগ রাখা। ব্যাগটি দেখে অনায়াসে চিনতে পারলাম এটা যে তান্ত্রিকের ব্যাগ, কারণ এই ধরনের ব্যাগগুলো মন্দিরের তান্ত্রিকেরাই ব্যবহার করে।
আমি আরও দেখতে পাই ব্যাগের ভেতরে একটি কাচের বোতল রাখা, কিন্তু অবাক করার বিষয় সেই কাচের বোতলের ভেতরে একটি সুন্দরী মেয়ে বন্দি অবস্থায় পড়ে আছে। এত ছোট মেয়ে মানুষ এর আগে আমি কখনো দেখিনি। তখনই সেই কাচের ভেতরে থাকা ওই মেয়েটির নজর আমার দিকে পড়ে। সে কাচের ভেতর থেকে বারবার আমাকে ইশারার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে আমি যেন তাকে সাহায্য করি, এখান থেকে মুক্তি করি। আমি কি করব বুঝতে পারছিলাম না। মেয়েটি খুব আকুতি মিনতি করছিল। মেয়েটির কান্না দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। আমি আস্তে আস্তে করে সে ব্যাগের কাছে গিয়ে ওই বোতলটাকে এক হাতে তুলে নিয়ে একটা দৌড় লাগাই সেখান থেকে। আমি সেখান থেকে অনেক দূরে চলে আসি দৌড়াতে দৌড়াতে। আর একটা পর্যায়ে আমি বুঝতে পারি আমি আমাদের গ্রামে চলে এসেছি। আমি আমার বাড়ির খুব কাছে এসে কাচের বোতলটার মুখ খুলে ফেলি। বোতলের মুখটা খোলার সাথে সাথে সে বোতলের ভেতর থেকে অনেকগুলো ধোঁয়া বের হতে শুরু করে। আমি ভয় বোতলটাকে একটি ঝোপের দিকে ছুঁড়ে মারি। কিছুক্ষণ পর সে ঝোপের ভেতর থেকে ওই মেয়েটি বের হয়ে এলো। কিন্তু মেয়েটি এখনও ছোট না, সে আমার মতনই বড় হয়ে গেছে। তবে কিছুক্ষণ আগে যে আমি দেখলাম সে খুব ছোট আর বোতলের ভেতরে বন্দী হয়ে আছে। কি হচ্ছে এগুলো আমার সাথে? মেয়েটি আস্তে আস্তে আমার কাছে আসে আর আমাকে বলে, আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে। আপনি বুঝতে পারছেন না যে কিছুক্ষণ আগে আমি ছোট ছিলাম, আবার এখন স্বাভাবিক আকারে কিভাবে ফিরে এলাম। আসলে আমি আপনার মতো মানুষ না, আমি একটি পরী। আর আমাকে সেই শয়তানতান্ত্রিক বোতলবন্দি করে তার সাথে করে নিয়ে যাচ্ছিল। আসলে কিছুক্ষণ আগে আপনি ওই জায়গায় দেখলেন না, অদ্ভুত দুটি প্রাণী একটি তান্ত্রিককে পানিতে চুবিয়ে হত্যা করছে। আসলে ওই দুইটি প্রাণী হচ্ছে নরখাদক ভয়ঙ্কর জিন। শয়তানতান্ত্রিক তার মন্ত্রর মাধ্যমে ওই দুটি জিন সন্তানকে বন্দি করেছিল আর তাকে বস মানি অনেক কালো জাদুর কাজ করছিল। ওই দুটি ভয়ঙ্কর জিন তাদের সন্তানের সামনে ছিল না, তার একটি জরুরি কাজের জন্য তাকে রেখে অনেক দূরে গিয়েছিল। একদিন তান্ত্রিকের জন্য একটি ভয়ঙ্কর কাজ করতে গিয়ে ওই দুইটা জিনের সন্তান মারা যায়। তান্ত্রিক এই বিষয়টা তেমন কোনো মাথায় নেয়নি। সে ভেবেছিল মরে গেছে, তাতে কি ওর তো কেউ প্রতিশোধ নেওয়ার নেই, ফিরে আসবে। কিন্তু সে তো আর আজ জানতো না ওর বাবা মা আছে যারা কিনা একটা সময় ফিরে আসবে। সে ঘটনা 3 বছর পর ওই জিনের বাবা মা যখন আবার এখানে ফিরে আসে, আসার সাথে সাথে বোঝা যায় তাদের সন্তানের সাথে কি হয়েছিল। তাই তারা তান্ত্রিককে মন্দির থেকে উঠে এনে এই জলাশয়ে চুবিয়ে মারছে। তান্ত্রিক মোটেও কোনো ভালো লোক না। সে জীবন দশায় অনেক জিনপুরীদেরকে বোতলবন্দি করে তাদের দিয়ে জবরদস্তি কালো জাদুর কাজ করাতো। আমাকেও সে তান্ত্রিক বন্দি করেছিল তার একটি কাজের জন্য। তবে আমি আমার জীবন দশায় কোনো মানুষের ক্ষতি করিনি। আমি তান্ত্রিকের কথা মানতে নারাজ ছিলাম। তাই তান্ত্রিক আমাকে বলেছিল, যতদিন তুই আমার হয়ে কাজ করবি ততদিন আমি তোকে বাইরে রাখবো, আর যদি আমার কাজ করার স্বীকার না করিস ততদিন তোকে আমি বন্দি করে রাখবো এই ছোট্ট বোতলের মাঝে। তান্ত্রিককে যখন ওই দুটি ভয়ঙ্কর জিন এখানে তুলে নিয়ে আসে, তখন তান্ত্রিকের কাঁধে তার এই ব্যাগ ছিল, যে ব্যাগের ভিতরে ছোট্ট একটি বোতলের মাঝে আমি বন্দি ছিলাম, যেখান থেকে এখন তুমি আমাকে মুক্ত করলে। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমার নাম কি হে সাহসী যুবক? আমার নাম মুজিব। আপনাকে প্রতি রাতে আমি আমার সাথে দেখা করতে আসবেন? আর আপনি না খুব ভালো আর খুব সুন্দরী। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এটা যদি তোমার ইচ্ছা থাকে অবশ্যই আমি প্রতি রাতে তোমার সাথে দেখা করতে আসব। জানিস ভাতিজা, সেদিনের পর থেকে সেই পরী প্রতিদিন রাতে আমার সাথে দেখা করতে আসে, আর আস্তে আস্তে আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। একদিন রাতে আমরা দুজন সহবাস করি। সেদিন পরী আমাকে বলেছিল, তুমি আমার সাথে মিলিত হয়েছে, সমস্যা নেই, আমি প্রতি রাতে তোমার কাছে আসব, তুমি যা চাও আমি তাই দেব। কিন্তু মুজিব, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। যদি এমনটা করো তাহলে আমি তোমাকে ওই মেয়েটাকে হত্যা করব। আমি পরীকে বলেছিলাম, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যাব না, আমি তোমাকে কথা দিচ্ছি। এই কারণেই ভাতিজা আমি আজ পর্যন্ত অন্য কোনো মেয়েকে বিয়ে করিনি। আমি মুজিব চাচাকে বলি, এখনও কি সে আপনার কাছে আসে? আপনি তো এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন। মুজিব চাচা আমাকে বলে, সে প্রতি রাতেই আসে। আমি বৃদ্ধ হলেও সে কিন্তু এখনো আগের মতোই আছে। কারণটা হচ্ছে মানুষদের থেকে জিনপরীদের আয়ু অনেক বেশি হয়ে থাকে তাই। কিন্তু ভাতিজা, তুই আমার জীবনের সব ঘটনা হঠাৎ করে কেন জানতে চাচ্ছিস? এতদিন তো জানতে চাসনি। কোন একটা বিষয় আছে, কি হয়েছে আমাকে বলতো। আসলে চাচা, আমিও না একটা পরীকে দেখা পেয়েছি। গতকাল রাতে সে আমাকে কিছু পিশাচদের হাত থেকে রক্ষা করেছে। চাচা, আমি প্রথম দেখায় না সে পরীর প্রেমে পড়ে যাই। ওই পরীটির না অনেক শক্তি চাচা, জানো।
তাকে দেখে না আশেপাশে সকল পিশাচ জিনপুরীরা ভয় পায়। মুজিব চাচা, আমি জানতে চাই সে আসলে কে? তুমি আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে চাচা? চাচা তো তখন আমাকে বলে, আমি তোকে সাহায্য না করতে পারলেও আমার কাছে যে পড়ি আসে সে তোকে সাহায্য করতে পারবি। তুই এক কাজ কর ভাতিজা, তুই এখন তোর বাড়ি চলে যা, আর রাতে ভাবিকে বলবি তুই আমার সাথে আমার বাড়িতে ঘুমাবি। আজ রাত তুই পড়ে আসলে আমি তার সাথে তোর কথা বলে দেব, তুই তাকে সবটা বলিস, দেখবি তার শক্তির মাধ্যমে তোকে সাহায্য করবে। ঠিক আছে চাচা, তুমি যেমনটা বলছো তাহলে তেমনটাই হবে। এখন আমি উঠলাম, বিকেলবেলা সঠিক সময় চলে আসবো। মুজিব চাচা থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমি মাকে বললাম, মা, আজকে রাতে আমি মুজিব চাচার সাথে থাকবো। মুজিব চাচার সাথে থাকবে মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছিস তুই? মুজিব চাচার বাড়িতে কেন থাকবি রাত্রিবেলা? কারণটা হচ্ছে আমি আর চাচা রাত্রিবেলা চাচাদের পুকুরে মাছ ধরবো, এই কারণে আমি তার বাসায় থেকে যাব। তোর আবার রাতের বেলা মাছ ধরার ইচ্ছে কবে থেকে শুনি? আর বলো না মা, অনেকদিন ধরেই তো মাছ ধরা হয় না, আর ঢাকা শহরে তো মাছ ধরা যায় না, তার কি আর করার। ঠিক আছে মা, তুমি যদি না চাও তাহলে আমি যাব না। হয়েছে, আর আমাকে ব্ল্যাকমেইল করতে হবে না। যা যা যা, তুই তোর চাচার বাড়িতেই আজকে থাক, সমস্যা নেই। কাল সকালে চলে আসবি তোর চাচার বাড়ি থেকে। তাহলে আমি বিকেলের দিক দিয়ে বের হয়ে যাব চাচার বাড়ির উদ্দেশ্যে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল হতে আমি বাড়ি থেকে বের হয়ে মুজিব চাচার বাড়িতে যাওয়ার জন্য বের হই। চাচার বাড়িতে গিয়ে দেখি চাচা উঠানে বিছানা করে বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। চলে এলাম। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, আসো আসো বসো, তোমার জন্য মুড়ি চানাচুর রেডি করে রেখেছি, দাঁড়াও নিয়ে আসতেছে। মুড়ি চানাচুর খেতে খেতে বিকালের আড্ডা হলো। চারিপাশে সন্ধে নেমে আসার অন্ধকার হয়ে যাচ্ছে। চলো ভাতিজা, এখানে না বসে ঘরে গিয়ে বসি। আমি আর চাচা মিলে ঘরের ভেতরে চলে আসি। চাচা আমার জন্য রাতে রান্না করে রেখেছে। চাচা বলে, আসো আজকে চাচা ভাতিজা মিলে একসাথে রাতের খাবারটা খাই। খাবারটা শেষ করি, তারপর গল্প করতে শুরু করি। আমি চাচাকে বলি, চাচা আপনার প্রিয়তমা পরি কবে আসবে? সে তো ঘরে আসে না। তাহলে কোথায় আসে চাচা? আমার ঘরের পেছনে আমার পুকুর পাড়ে, চল ওইখানে যাই। আমি আর মজিব চাচা মিলে আস্তে আস্তে ঘরের পেছনে পুকুর পাড়ে এসে বসলাম। আকাশের চাঁদের আলোতে খুব সুন্দর লাগছে চারিপাশটা। হঠাৎ করে আকাশ থেকে কিছু একটা পানিতে ঠাস করে পড়ল। আমি চাচাকে বললাম, চাচা, ও চাচা, দেখো না ওখানে পুকুরের মাঝে কিছু একটা পড়লো, জোরে একটা শব্দ হলো। তুমি কি শব্দ শুনতে পাওনি চাচা? ভাতিজা তুই চুপ করে বস তো, আমি বুঝতে পেরেছি কি পড়েছে পানিতে। তুই একটু চুপ করে বস, দেখ না কি হয়। তখন চাচা বলতে শুরু করলো ওই পুকুরের দিকে তাকিয়ে, আমি জানি তুমি এসেছো পানি থেকে উঠে আসো, এটা আমার ভাতিজা, তোমার সাথে দেখা করতে চাই। আমি ওকে তোমার সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছি, উঠে আসো বলছি। আমি যখন দেখি পুকুরের পানি নিচ থেকে একটি মেয়ে ডুব দিয়ে উপরে উঠল। মেয়েটি দেখতে অপরূপ সুন্দর, সে একটি লাল রঙের কাপড় পরা। আমি সেই মেয়েটিকে একটা সালাম দিলাম। সে আমার সালামের উত্তর দিল আর বলল, তোমার নাম কি ভাই? আমাকে ভাই বলতে দেখে মুজিব চাচা খুব রাগ করলো আর তাকে বলল, ও যদি আমার ভাতিজা হয় তাহলে তোমার কি করে ভাই হয় শুনি? তুমি ওর চাচি, তাহলে তুমি তাকে ভাইপো বলবে, তুমি তাকে ভাই বললে কেন? চাচাকে এভাবে রেগে যেতে দেখে সে পরিটি চাচার কাছে এগিয়ে গেল আর তাকে ধরে বলল, ওরে আমার সোনাটা, আমি তো বুঝতে পারিনি এত রাগ করবে। ঠিক আছে, আর কখনো কাউকে ভাই বলবো না, মাফ করে দাও আমাকে। মুজিব চাচা তখন বলল, ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু শেষবার, আর কখনো কাউকে ভাই বলবে না। শোনো পড়ি, এটা আমার ভাইপো, ওর নাম নীরব, খুব ভালো একটা ছেলে, ঢাকায় অনেক বড় একটা চাকরি করে। এখন গ্রামে থাকে না, ঢাকায় থাকে, আর ছুটি পেলে গ্রামের বাড়িতে আসে। পরশু রাতে ট্রেনে নীরব গ্রামে এসেছে। ও ট্রেনে এসেছিল রাত 1টা বাজে। এত রাতে নীরব কোনো যানবাহন না পেয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছিল। নীরব ঢাকা থেকে আসার টাইমে 4টে ইলিশ মাছ কিনেছিল, সেগুলো নিয়েই পায়ে হেঁটে বাড়িতে আসছিল নীরব। রাস্তায় নীরবের সাথে একটি পরী দেখা হয়েছে। পরীটি ওর জীবন বাঁচিয়েছে ওইখানকার মাছ খেকো পিশাচদের হাত থেকে। আমার ভাতিজা আর সে পরীকে প্রথম দেখায় তার প্রেমে পড়ে গেছে। এখন সে জানতে চায় আসলে সে কোথায় থাকে আর বিস্তারিত কি, আর তার পরিবারে কে কে আছে। এই কারণে আমার ভাতিজা তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এখানে এসেছে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে সাহায্য করব। কেন করব জানো? আমার এই প্রিয় মানুষটার জন্য। তোমার মুজিব চাচা আমাকে এতটা ভালোবাসে যে আজ পর্যন্ত সে অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, অন্য কোনো মেয়ের বিয়ে করেনি, অন্য কোনো মেয়ের মায়ে জড়ায়নি, শুধু আমাকে চেয়েছে। পরে আমাকে বলল, এখন বলো তো ভাতিজা,
তুমি সেই পরীটাকে শুরুতে কোথায় দেখেছিলে? আপনি যে আমাকে ভাতিজা বললেন, তাহলে আমি আপনাকে কি বলবো পরী চাচি? আমি তো তোমার চাচিই হই, তুমি আমাকে চাচি বলতে পারো। চাচি, ওই পরীটার সাথে আমার দেখা হয়েছিল আমাদের গ্রামের মেন রাস্তার সাইডে যে বড় একটি তালগাছ আছে, ওই তালগাছের সামনে। সে বলেছে তার নাম সুফিয়া, সে নাকি ওই তালগাছে থাকে। কিন্তু জানেন চাচি, ওই পরীটার না অনেক শক্তি, ওকে দেখে আশেপাশের সকল জিন পিশাচেরা অনেক ভয় পাচ্ছিল। পরী চাচি আমাকে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না ভাইপো, আমি এখন যাচ্ছি আর সেখানকার খবর নিয়ে আসছি। তুমি যাও, তোমার মুজিব চাচাকে নিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মাঝরাতে তোমার তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য অপেক্ষা করো আমার জন্য। আমি এসে তোমাদেরকে বাকি সব কিছু জানাবো। আমি খবর নিয়ে আসছি। ঠিক আছে চাচি, আপনি যেমনটা বলবেন। আমি আর মুজিব চাচা ঘরে চলে আসি, আর আমাদের পরী রওনা করে সুফিয়া পরীর বিষয়ে সব কিছু জানার জন্য। সে কে, সে কোথা থেকে আসে, তাদের এত শক্তি কিভাবে। আমি আর চাচা ঘরে এসে ঘুমিয়ে পড়ি, আর মাঝরাতে উঠে পড়ি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। আমি আর চাচা পুকুরের থেকে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করি। নামাজ পড়ে আমি আর চাচা জায়নামাজে বসে জিকির করছিলাম। হঠাৎ আমাদের দরজার বাইরে 3টি টোকা দিয়ে আমাদের পরী চাচি বলছিল, মুজিব, তুমি উঠেছো, নামাজ পড়েছ, দরজাটা খোলো, আমি এসেছি। চাচা জায়নামাজ থেকে উঠে দরজাটা খুলে দিল, আর চাচি ঘরে প্রবেশ করল। কি নীরব বাবা নামাজ পড়ছে? জি চাচি, নামাজ শেষ করে জায়নামাজে বসে জিকির করছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো। তুমি তো তোমার চাচার মধ্যে খুব ফরেজগার, কখনো নামাজ ছাড়বে না। বাবা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি পরী চাচিকে বলি, চাচি আপনি কি তার কোনো খবর পেলেন? হ্যাঁ, আমি তার খবর পেয়েছি, আর এইমাত্র আমি তার সাথে দেখাও করে এসেছি। নীরব, তুমি যেমনটা ভাবছো সে কিন্তু তেমনটা না। সে আমাদের মতো সাধারণ কোনো পরী না। সে হচ্ছে জিন পরিরাজ্যের একমাত্র জিন সম্রাট, সুলাইমান শেখের একমাত্র কন্যা সুফিয়া। এই কারণেই তার শরীরে এত শক্তি, আর তাকে দেখে আশেপাশের সকল জিন পিশাচেরা ভয় পেয়েছিল সেদিন রাতে। কি বলছেন চাচি, সে কি রাজকন্যা? হ্যাঁ নীরব, সে একটা রাজকন্যা, তবে সে তোমার সাথে দেখা করতে চায়, কারণ তুমি তাকে 4টি মাছ উপহার দিয়েছ। সে তোমায় কথা দিয়েছে যে কয়দিন তুমি গ্রামের বাড়িতে থাকবে, তোমার সাথে সে দেখা করবে। কিন্তু চাচি, সে যদি রাজকন্যা হয় তাহলে তো তার থাকার কথা জিনপুরীদের রাজ্যে, সেখানে আমাদের জগতে ঘোরাফেরা করছিল। রাজকন্যা সুফিয়া সাধারণ মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করে। জানো নীরব, সে খুবই ভালো মনের একটা পরী। তুমি কাল তার সাথে দেখা করো। সে তোমার অপেক্ষায় সেই তালগাছটার গোড়ায় দাঁড়িয়ে থাকবে আগামীকাল রাতে। না না চাচি, আমি একা যাব না, আপনার মুজিব চাচাও চলেন না আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, ভয় পেতে হবে না। আমি আর তোমার চাচাও না হয় তোমার সাথে আগামীকাল যাব সেখানে, কিন্তু আমরা দূরে দাঁড়িয়ে থাকব। যা বলার তোমাকে রাজকন্যার সামনে গিয়ে বলতে হবে। আপনারা দূরে থাকলেও একটা সাহস কাজ করবে, যেটা আমার কাছে আছেন। তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ নীরব, রাজকন্যা কিন্তু মোটেও খারাপ কোনো পরী না। ঠিক আছে, তাহলে তুমি আর চাচা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো। আমি তাহলে আসি আজকে, আল্লাহ হাফিজ। আর এই যে মুজিব ব্যাপারী, তুমি কিন্তু সাবধানে থেকো রাতে। মুজিব চাচা তখন আমার চাচিকে পরীকে বলেন, ঠিক আছে প্রিয়তমা, তোমার আদেশ শিরোধার্য। পরী চাচি চলে গেল। তারপর আমি আর চাচা ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি আবার বাড়িতে চলে আসি। আমি মুজিব চাচা তার খেতে চলে যাই কাজ করার জন্য। বাড়িতে এসে দেখি মা আমার জন্য গরম গরম খিচুড়ি আর গরুর মাংস ভুনা করেছে, যেটা আমার খুবই পছন্দের। তুমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছ? ও, তুই চলে এসেছিস, আয় আয় খেতে বস। গরম গরম না খেলে তার মজা পাবি না, চালু আয়। কিরে, কেমন হলো? লবণ টবণ সব ঠিক আছে তো? উফ মা, কতদিন পরে যে তোমার হাতের গরুর মাংস ভুনার খিচুড়ি খেলাম, স্বাদটা সে আগের মতোই অসাধারণ। মা একটা ছোট আবদার ছিল। কি আবদার বলে ফেল। আমি মুজিব চাচার সাথে না আজকে রাতে পাশের গ্রামে গান শুনতে যাব, আমার রাতে ফিরতে একটু দেরি হতে পারে। মুজিব চাচার সাথে তোর এত মিল হলো কবে থেকে শুনি? আগে তো ভাবছিল না। প্লিজ মা, অনেকদিন যাবৎ গান শুনতে যাই না, একটু পারমিশন দিলে কি হয়? ঠিক আছে যাস, কিন্তু বেশি রাত করবি না, যত দ্রুত সম্ভব ফিরে আসবি কিন্তু। এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। তুমি চিন্তা করো না মা, আমি গভীর রাতের আগেই ফিরে আসবো। চাচা আমাকে বাড়ির কাছে এগিয়ে দিয়ে যাবে। হয়েছে, এখন খেয়ে নে তো। সকালে নাস্তা শেষ করে গ্রামে একটু ঘুরতে বের হলাম। দুপুরবেলায় গ্রামের বাচ্চাদের সাথে পুকুরে মজা করে গোসল করলাম। বিকেলবেলায় গ্রামের নদীর পাড়ে বসে বসে ভাবছিলাম আর মাত্র একদিন, তারপর ঢাকায় চলে যেতে হবে। কি আর করার,
গরিব হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি, কাজ তো করে খেতেই হবে। আর চাকরি যেহেতু ঢাকায় তো আমায় যেতে হবে, কিছু করার নেই। এইসব ভাবতে ভাবতে চারিপাশে সন্ধ্যা নেমে আসে। আমি নদীর পাড় থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দিই। বাড়িতে এসে হাত পা ধুয়ে আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম। কেন জানি না বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। বিছানা থেকে উঠে আমি জানালার কাছে যাই। জানালা দুটো খোলা ছিল। আমি জানালা দিয়ে দেখতে পাই আমার বাড়ির বাইরে কিছুটা দূরে একটি বাঁশবাগানের মাঝে কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকার থাকার কারণে আমি দেখতে পাচ্ছিলাম না আসলে জিনিসটা কি, কিন্তু আমি যখন ভালো করে লক্ষ্য করি আমি দেখতে পেলাম ছায়ার মতো কিছু একটা দাঁড়ানো, কিন্তু তার দুটি চোখ আছে যে দুটি আগুনের মতো জ্বলজ্বল করছে। এটা দেখে আমি কয়েক পা পিছিয়ে আসি। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখনই আমার ঘরে প্রবেশ করে আমার মা। কিরে নীরব, তুই এখানে কি করছিস জানলার কাছে? মা, দেখে যাও, ওখানে বাঁশবাগানের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। কই দেখি কি দাঁড়িয়ে আছে, শর্ত দেখি। কই নীরব, ওইখানে তো কেউ নেই। তুই কার কথা বলছিস? ওখানে তো ছিল, এখন যে কোথায় গেল? তুমি মনে হয় ভুল কিছু দেখেছিস। ওখানে তো কিছুই নেই। হতে পারে কোনো বিড়াল বা কুকুর হবে। তাছাড়া সন্ধ্যার রাতে কি খুব আসবে বিড়াল বা কুকুর, কিন্তু সেটাকে দেখে তো এমনটা মনে হচ্ছিল না। হতেও পারে মা, আমি ভুল দেখছি। তখনই ঘরের বাইরে থেকে মুজিব চাচা আমার নাম ধরে ডাকে, কইরে ভাতিজা নীরব, যাবি না আয়। ওই যে মা, মুজিব চাচা চলে এসেছে। বলেছিলাম না আজ রাতে আমি আর চাচা পাশের গ্রামে যাব গান শুনতে। তো কেমন আছেন ভাই সাহেব, ঘরে আসেন। না ভাবি, নীরবকে নিতে এলাম। নীরব নাকি আমার সাথে যাবে পাশের গ্রামে গান শুনতে? হ্যাঁ হ্যাঁ, নীরব আমাকে বলেছে আপনি ওকে নিয়ে যান। ভাই সাহেব, আবার রাতে বাড়িতে এগিয়ে দিয়ে যাবেন কিন্তু। বোঝেনি তো অনেকদিন যাবৎ ঢাকায় থাকি। আপনি চিন্তা করবেন না ভাবি, আমি নীরবকে আবার বাড়ি ফিরিয়ে দিয়ে যাব। দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ চাচা চলেন। মা, আমি আসি তাইলে। ঠিক আছে, দেখে শুনে যাস বাবা। আমি আর চাচা বের হয়ে যাই বাড়ি থেকে। আমি আর চাচা হাঁটছিলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিলাম না। আমি ভাবছিলাম জানালার বাইরে ওই বাঁশ ঝাড়ি কে ছিল। আমাকে চুপ থাকতে দেখে মুজিব চাচা বলে, কিরে নীরব, কি হয়েছে ভাতিজা, এত চুপচাপ কেন? কই না তো, কিছু হয়নি। পরিচিতি কোথায়, সে আসবে না চাচা? হ্যাঁ, আমাদের জন্য 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। চল চল পা চালা। রাত এখন 12:01 বাজে। আমাদের গ্রামের 3 রাস্তার মোড়ে আসার পর আমি দেখতে পাই পরিচাচি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা পরিচাচির সাথে হাঁটা শুরু করি। আমি চাচিকে বলি, চাচি আমি সুফিয়া পড়ি। কে কি বলবো? চাচি হাসতে হাসতে বলে, কখনো কি কোনো মেয়ের সাথে কথা বলনি নাকি? হ্যাঁ চাচি, বলেছি তো, কিন্তু কোনো পরীর সাথে কথা বলিনি, তাই একটু নার্ভাস হওয়ার মতো কিছু হয়নি। সে খুবই ভালো পড়ি। তুমি ওর সামনে গিয়ে দাঁড়ালেই তোমার মুখ থেকে আপনা আপনি কথা বের হয়ে আসবে। আমরা 3 জন হাঁটতে হাঁটতে সেই তাল গাছটার কাছে চলে আসি। আমি দূর থেকে দেখছিলাম সে তাল গাছের গোড়ায় সেদিনের রাতের মতো করে আজও সুফিয়া পরে একটা বোরকা পরে দাঁড়িয়ে আছে। পুরী চাচা আর আমি মুজিব চাচাকে বলে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও তার সাথে কথা বলে আসো। আমি আস্তে আস্তে সুফিয়া পুরীর দিকে এগিয়ে যাই। আমি তার সামনে এসে দাঁড়াই। আমি কিছু বলতে পারছিলাম না, আমার হার্টবিট অনেকটা বেড়ে গিয়েছিল। সুফিয়া পুরী যখন বুঝতে পারলো আমি অনেকটা নার্ভাস, সে তখন আমাকে বলল, এত নার্ভাস ওর কি আছে শুনি? আপনি কি কখনো কোনো মেয়ের সাথে কথা বলেননি? আমি কোনো পড়ি না, আমি একটা মানুষের মেয়ে। আমি আপনার বিষয়ে যতটুকু খবর জেনেছি তো আপনি ঢাকা শহরের রোমিও। আপনার অফিসের অনেক মেয়েরা তো আপনার প্রেমে মশগুর। আমি কিন্তু আপনার বিষয়ে অনেক কিছু জানি। আমি অবাক হয়ে সব কথা শুনছিলাম। একদিনের ভিতরে সে আমার বিষয়ে এত কিছু কি করে জানতে পারে? সুফিয়া পুরী আমাকে বলে, আমি অনেকটা অবাক হয়েছি, আপনার প্রেমে এত মেয়েরা পাগল, কিন্তু আপনি কাউকে পাত্তাই দেন না কেন বলেন তো? আমি কিছুটা এগিয়ে গিয়ে বলি, মানে আমি আমার মনের মতো কাউকে পাইনি এখনো, তাই আসলে কারোর মনের সাথে খেলা করতে চাই না। যেদিন আমি আমার মনের মতো কাউকে পাবো, আমি আমার মনের রানী করে রাখবো তাকে। আচ্ছা, কেমন মেয়ে পছন্দ আপনার? ঠিক আপনারই মতো মায়াবী কোনো চেহারার মানুষকে পেলে আমি অবশ্যই তার প্রেমে পড়ে যাব। বা আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন, আপনি তো দেখছি অনেকটা রোমান্টিক। আমি যদি মানুষের কন্যা হতাম, আপনাদের কথায় মায়া পড়ে যেতাম। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আসেন না একটু ঘুরে আসি। আমি বলি, আপনি আমার সাথে ঘুরতে যাবেন? আপনি একটি জিনপুরি দেশের রাজকন্যা হয়ে আমার সাথে ঘুরতে যাবেন? রাজকন্যা সুফিয়া আমাকে বলে, আপনি একটু বেশি কথা বলেন, আসেন তো। আর হ্যাঁ, আপনার চাচা চাচিকেও নিয়ে আসেন। আপনি তো আবার ভিতর ডিম, যদি মনে করেন আমি আপনার ঘাড় মোটকে দেই। না না, আপনি আমার কোনো ক্ষতি করবেন এটা আমি বুঝে গেছি। চাচা চাচিদের আসতে হবে না,
ও আচ্ছা, এত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করে ফেললেন নাকি? পরে কিন্তু মায়া করতে পারে, আমি কিন্তু আপনাকে মায়া করে আমার বাসায় নিয়ে আসতে পারি। ওমা, তাই নাকি? তাহলে থাক, চাচা চাচি আমাদের সাথে আসো, যদি কিছু হয়ে যায় আমার। সুফিয়া পরে আমাকে বলে, আপনি যতটা না রোমান্টিক ততটাই ভীতু। এই যে ফুলপরি, আপনি আমার প্রিয়তমা মুজিবকে নিয়ে আমাদের পেছন পেছন আসেন তো। আমি বলি, ফুলপরি মানে? ওমা, উনি না আপনার চাচি, আপনি জানেন না তার নাম কি? আর সে কোনো জাতের পরি না মানে? আমি তো গতকাল রাতে তার সাথে দেখা করেছি, আমি তার বিষয়ে তেমন কিছু জানি না আর কি। ও আচ্ছা, আপনি তো আমার বিষয়ে এখন অনেক কিছুই জানেন না। বলবো আপনাকে, সব কিছু বলবো। কিছু বললেন নাকি রাজকন্যা? না না, কিছু বলিনি, আসুন আমার সাথে। রাজকন্যা আমাকে নিয়ে আমাদের গ্রামের নদীর পাড়ে চলে আসে আর ঘাটে বাঁধা একটি নৌকাকে তার বাঁধন খুলে নদীর পানিতে ভাসিয়ে দেয়। আমরা চারজনই নৌকার উপরে উঠে বসি। মজিব চাচা নৌকা বাইছিল আর পরি চাচি তার কাছে বসেছিল, আর আমি আর রাজকন্যা নৌকার মাঝে বসেছিলাম। আমি রাজকন্যাকে বলি, রাজকন্যা, কিছু মনে না করলে একটা কথা ছিল, যদি নির্ভয় যান তাহলে বলতে পারি। আপনি এরকম কেন বলেন তো? কি বলছেন সেটা বলেন, এখানে নির্ভয় চাওয়ার কিছু নেই। না যদি রাগ করেন আপনি, আর রাগ করে আমাকে নদীর পানিতে চুবিয়ে ধরেন তো। আমার কথা শুনে রাজকুমারী বলে, আমাকে দেখে কি আপনার এমনটা মনে হয় যে আমি আপনার কোনো ক্ষতি করব, আপনাকে চুবিয়ে মেরে ফেলব? আমি কি এতটাই বাজে এই চিন্তা ভাবনা আমার প্রতি আপনার? না না রাজকুমারী, আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। থাক, এখন আর কথা ঘোরাতে হবে না। আপনি কি বলতে চেয়েছেন আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এ কি, আপনি তো আমাকে ভুল বুঝছেন রাজকন্যা। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার চেহারাটা দেখতে খুবই মায়াবী, কিন্তু আপনি শুরু থেকেই বোরকার পর্দা দিয়ে নিজের চেহারাটা দেখে রেখেছেন। যদি কিছু মনে না করেন তাহলে আপনার বোরকার মুখোশটা যদি একটু সরাতেন। ও, এই ব্যাপার, এটা একটু বুঝে বললেই তো হতো। এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, দাঁড়াও, আমি বোরকার মুখস্থ করে ফেলি। রাজকন্যা তার বোরকার মুখোশটা খুলে ফেলে। আমি আবারও তার মায়াবী চেহারার প্রেমে পড়ে যাই। অপলক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে আছি। নদীতে কি সুন্দর বাতাস, মুজিব চাচা তার মতো করে নৌকা বাইছে আর চাচি তার কাছে বসে আছে। এটা আমার জীবনের সব থেকে সুন্দর একটি মুহূর্ত। সেদিন রাতে আমরা অনেক মজা করি, আর ভোর সকাল হওয়ায় আগে রাজকন্যা আমাকে বলে, আপনি তো আর একদিন আগে আছেন, তারপরে তো চলে যাবেন। আমি রাজকুমারকে বলি, হ্যাঁ যেতে তো হবেই, কিন্তু বিশ্বাস করেন আমার না যেতে মন চাচ্ছে না। আমার মন চাচ্ছে প্রতি রাতে আপনার সাথে এভাবে ঘুরে বেড়াই। তাহলে থেকে যান না, যেতে হবে না, আমি কথা দিচ্ছি প্রতি রাতে আমি আপনার কাছে আসব। কিন্তু রাজকন্যা, আমার যে ফিরতে হবে, সেখানে আমি চাকরি করি। তবে আমি চাই আজ রাতেও আপনি আমার সাথে দেখা করতে আসেন, কারণ আগামীকাল সকালে তো আমি চলে যাব। হয়তোবা আপনার সাথে আর নাও দেখা হতে পারে। আপনার এই মায়াবী মুখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না রাজকন্যা। তখন রাজকন্যা আমাকে বলে, আমার না একটু মন খারাপ হচ্ছে না। এটা শুনে আমি খুব কষ্ট পাই। আমি মনে মনে ভাবছিলাম হয়তোবা রাজকন্যা আমাকে পছন্দ করে না, কিংবা আমি তার ভাল লাগার কারণ না। এই কারণেই সে আমার মুখের ওপরে কথাটা বলে দিল। আমার মুখ শুকনো দেখে রাজকন্যা বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমিও আপনাকে অনেকটাই পছন্দ করি। আপনি অনেক ভালো একটি ছেলে। আমার মন খারাপ হচ্ছে না এই কারণেই, কারণ আমি চাইলেই আপনার সাথে যে কোনো সময় দেখা করতে পারি। কারণ আমি পড়ি, আমি যে কোনো স্থানে যে কোনো সময় চলে যেতে পারি। তাই আমার জন্য ঢাকায় যাওয়ার আর আপনার সাথে দেখা করাটা কোনো বিষয় না। এই কারণে আমার মন খারাপ হচ্ছে না। আমি বলি, তাহলে তো খুব ভালো হয়, আপনি যদি ঢাকায় এসে আমার সাথে দেখা করেন, আমি যে কি খুশি হব। রাজকন্যা আমাকে বলে, আর একটু পর ফজরের আজান দেবে, আমাকে আর আপনার চাচি জানকে ফিরতে হবে। তবে আজ রাতেও আমরা চারজন ঘুরতে যাব। কোথায় যাব আজকে রাতে আমরা? আজ রাতে আমরা আমার পছন্দের একটি জায়গায় যাব। আমার বিশ্বাস সেই জায়গাটা আপনার খুব পছন্দ হবে। আমি রাজকন্যাকে বলি, আমি আপনার অপেক্ষায় থাকব। রাজকন্যা আমাকে বলে, আমি মাঝরাতে আপনার বাড়ির বাইরে এসে আপনার দরজায় টোকা দেব, আপনি বের হয়ে আসেন। আপনার মাকে কিছু বলতে হবে না, শুধু শুধু সে চিন্তা করবে, কারণ প্রতি রাতে তো আপনি বাহানা করে বাড়ির বাইরে আসতে পারবেন না। আমি বলছি, ঠিক আছে, আমি মাকে কিছু বলবো না, আমি আমার ঘরে থেকেই জেগে থাকব। আপনি ডাক দিলেই আমি আপনার সাথে বের হয়ে আসবো, মা টের পাবে না। মুজিব চাচা নৌকায় ঘাটে ভিড়ায়। আমরা চারজন আবার নৌকার বাইরে নেমে আসি। রাজকুমারী সুফিয়া আর আমার চাচা যান আমাদের থেকে বিদায় নিয়ে
সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তারা যাওয়ার পর চাচা আমাকে বলে, কি যে এখন কি করব ভাতিজা, তোর মাকে তো আমি কথা দিয়েছিলাম মাঝরাতের আগেই তোকে বাড়িতে ফিরে দেব, কিন্তু এখন তো ফজরের আজান দেওয়ার সময় হয়ে গেল, এখন যদি তুই বাড়ি ফিরিস তাহলে তো তোর মা খুব রেগে যাবে। আমি চাচাকে বলি, তুমি চিন্তা করো না চাচা, আমি মাকে কোনোভাবে বুঝিয়ে নেব, চলো বাড়ির দিকে হাঁটা দিই, আর আজ রাতে আমাকে যখন রাজকন্যা বাড়ির বাইরে নিয়ে আসবে আমি আর রাজকন্যা তোমার বাড়িতে চলে আসব, তারপরে চারজন মিলে ওইখান থেকে রওনা করবো রাজকুমারের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। মুজিব চাচা বলে, ঠিক আছে ভাতিজা, তুই যেমনটা ভালো বুঝিস। চাচা আমাকে আমার বাড়ির কাছে এগিয়ে দিয়ে আসে। আমি চাচাকে বলি, চাচা তুমি বাড়িতে এসো না, তাহলে মা হয়তো তোমার উপর রাগ দেখাবে, তুমি বাড়িতে চলে যাও, আমি ঘরে গিয়ে মাকে কোনো না কোনোভাবে বুঝিয়ে নেব। চাচা আমাকে বাড়ির সামনে রেখে চলে গেল। আমি আস্তে আস্তে করে বাড়ির ভেতর প্রবেশ করি। আমাকে ভোর সকালে ফিরতে দেখে মা দাঁড় করায় আর বলে, কিরে তোর না মাঝরাতে বাড়ি ফেরার কথা, মা তুমি এখনো ঘুমাও, নিজে গেছো? তুই কি করে বুঝবি সন্তান ঘরের বাইরে থাকলে সে মা কি করে নিজে শান্তিতে ঘুমায়? মা রাগ করো না, আসলে গান শেষ হয়েছে অনেক রাতে, তাই আর আসিনি, ওখান থেকে গিয়েছিলাম। তো এই কথাটা আমাকে ফোন করে বলতে পারতে, তার জন্য আমি এত চিন্তা করছি। সরি মা, আর কখনো এরকম করবো না, কথা দিলাম। ঠিক আছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। সেদিন আমার ঘুম ভাঙে দুপুর 2টা বাজে। কে রে নীরব, ঘুম হলো তোর? যা পুকুর থেকে গোসল করে আয়, আমি দুপুরের খাবার লাগাচ্ছি টেবিলে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। গোসল করে এসে দেখি মা আমার জন্য খাবার নিয়ে টেবিলে বসে রয়েছে। ওয়াও মা, ইলিশ মাছ ভাজা আর তার সাথে ডাল, কি করেছো এগুলো তুমি? কতদিন পর তোমার হাতে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। উফ মা, ধন্যবাদ তোমাকে। হয়েছে, এখন খেতে বস, কালকে তো চলে যাবি ঢাকা, কি খাস না খাস? মন খারাপ করছো কেন মা? আমি তো আবারও ছুটিতে আসবো। তাছাড়া তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি আমার সাথে ঢাকায় চলো, এখানে থাকার কি দরকার? না না, আমি আমার স্বামীর ভিটা মাটি ছেড়ে কোথাও যাব না। তুই যদি আমার কথা সত্যি ভাবিস তাহলে বিয়ে করে বৌমাকে বাড়িতে নিয়ে আয়। আবারও শুরু করলে মা, আমি বলেছি তো আমার প্রমোশন লেটারটা আসুক, তারপরে তোমার পছন্দ মোতাবেক বিয়ে করব, ততদিন আমাকে রেহাই দাও মা। কবে তোর প্রমোশন হবে আর কবে তুই আমার কথা মতো বিয়ে করবি আল্লাহ জানে। খাওয়া দাওয়া শেষ করে গ্রামে একটু ঘুরতে বের হলাম, কিন্তু একা একা ঘুরতে মোটেও ভালো লাগছে না। মনে মনে ভাবছিলাম, এখন যদি রাজকন্যা যদি আমার সাথে থাকতো কতই না ভালো হতো। বিকেলে হাঁটাহাঁটি শেষ করে মাগরিবের নামাজ পড়ে আমি আমার বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন গভীর রাত হবে আর রাজকন্যা আমাকে ডাকতে আসবে। নীরব, তাহলে আমি ঘুমাতে গেলাম। বাবা তুই কিন্তু ঘুমিয়ে পড়িস তাড়াতাড়ি। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়বো, আল্লাহ হাফেজ। রাত তখন আনুমানিক 2টা বাজে হয়তো। আমার দরজার বাইরে কেউ একজন 2টা টোকা দিল আর মিষ্টি সুরে বলল, কই আপনি, জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আমি খুশি মনে লাফ দিয়ে খাট থেকে দাঁড়িয়ে পড়ি। আমি তো ধরে নিয়েছি চলে এসছে রাজকন্যা আমাকে ডাকতে। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজাটা খুলে দিই আর দেখি বাইরে বোরকা পরে রাজকন্যা দাঁড়িয়ে আছে। আমি ঘরের বাইরে চলে আসি আর রাজকন্যার সাথে হাঁটতে শুরু করি, কিন্তু রাজকন্যা আমার সাথে কোনো কথাই বলছে না, শুধু চুপ করে সোজা হেঁটে যাচ্ছে আর আমি তার পেছন পেছন হেঁটে যাচ্ছি। আমি অনেক চেষ্টা করেও রাজকন্যাকে ধরতে পারি না, সে আমাকে এক ধাপ এগিয়ে আছে। আমি অনেক চেষ্টা করি তাড়াতাড়ি হাঁটি, কিন্তু সেও তাড়াতাড়ি হাঁটে। আমি দেখি রাজকন্যা আমাদের গ্রামের অনেক বড় একটা আম বাগানের ভিতর ঢুকে গেল। কিন্তু সর্বপ্রথম তো আমাদের মুজিব চাচার বাড়িতে যাওয়ার কথা, সেখানে ফুলপুরি আর চাচাকে নিয়ে তারপর বের হওয়ার কথা। আমি এবার রাজকুমারীকে ডাক দিই, রাজকন্যা সুফিয়া আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? কিন্তু সে কোনো কথা বলল না। কোনো উপায় না থাকায় আমি রাজকুমারীর পেছন পেছন আমবাগানের ভেতর ঢুকে যাই। আমবাগানের মাঝ বরাবর আসার পর আমি রাজকুমারীকে আবারও পেছন থেকে ডাকি, এই যে রাজকুমারী, কোথায় যাচ্ছেন আপনি বলুন তো? আমি দেখছি তখন রাজকুমারী তার হাঁটা থামিয়ে দেয় আর আমার দিকে ঘুরে তাকায়। এবার রাজকুমারী তার বোরকাটা খুলে ফেলে। এ কি, এটা তো রাজকুমারী না ওমা, কি ভয়ঙ্কর দেখতে আপনি। আমি জাফর, আর এখানে তুই ভাবছিস রাজকুমারীর পেছনে তুই আসছিস? তুই তোর মৃত্যুর পেছন পেছন চলে এসেছিস রে। তোর এত বড় সাহস, তুই আমার সুফিয়ার দিকে নজর দিস? বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমাকে যেতে দিন, যেতে দিন, আমায় যেতে দেব কবরে। আমি সেখান থেকে ঘুরে একটা দৌড় লাগাই, কিন্তু আমি 20 মিনিট দৌড়ানোর পরেও আমবাগানের বাইরে আসতে পারছিলাম না। আমবাগানটা এত বড় না যে এতক্ষণ দৌড়ানোর পর আমি বাইরে আসতে পারবো না।
তাহলে কেন আমি এর বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না? দৌড়াতে দৌড়াতে আমার পা ব্যথা হয়ে যায় আর আমি একটি জায়গার উপরে পড়ে যাই। তখন কেউ একজন আমার চুল ধরে মাটি থেকে টেনে তুলে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি এটা তো সেই ভয়ঙ্কর প্রাণীটা। তার কোনো শরীর নেই, পুরোটাই যেন একটা ছায়ার মতো। মুখের ভিতর কিছু দেখা যাচ্ছে না, শুধু দুটো আগুনের চোখ ছাড়া। আমি বুঝতে পারছিলাম এই প্রাণীটাই সেদিন আমার ঘরের বাইরে বাজারে দাঁড়িয়েছিল। তখন সে ভয়ানক অদ্ভুত দেখছে জিনিসটা তার জল চোখ দুটো আমার চেহারার সামনে এনে বলতে শুরু করে। আমি দেখি তোর কোন মুখ নেই, কিন্তু কথা বলছে সে। সে আমাকে বললে, তুই তোর জীবনের সব থেকে বড় ভুল করেছিস আমার সুফিয়ার দিকে নজর দিয়ে। এখন তুই মরার জন্য প্রস্তুত হ। আমি দেখছি তার ছায়া ভাষা হাত দুটোর মাঝখান থেকে অনেক বড় বড় ধারালো নখ বের হয়ে এলো। সে যখন ওই লোহার নখগুলো আমার পেটের ভেতর ঢুকে আমাকে হত্যা করতে যাবে, তখন অনেক জোরে কেউ একজন বলে উঠল, থামো। তখন এই অদ্ভুত প্রাণীটি আমায় ছেড়ে দেয়। যেদিকে থেকে শব্দ ছিল আমি সেদিকে তাকিয়ে দেখি একটু লোক দাঁড়িয়ে আছে। লোকটা আগেরকার যুগের রাজদের মতো পোশাক পরে আছে। যাকে দেখে অদ্ভুত প্রাণী যে বলতে শুরু করে, মহারাজ আপনি এখানে কেন? খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। তুমি কি ভেবেছ আমি তোমার কোনো খোঁজখবর রাখি না নাকি? না না মহারাজ, কিন্তু আপনার সবটা জানেন না। এই মানুষের বাচ্চাটা আমাদের রাজকন্যার দিকে নজর দিয়েছে। তোমাকে কে বলেছে সে আমার দিকে নজর দিয়েছে? আমি দেখছি সে মহারাজের পেছন থেকে বের হয়ে এলো রাজকন্যা সুফিয়া। আমি বুঝতে পারলাম ইনি হচ্ছে জিনপরিদের দেশের একমাত্র সম্রাট সুলাইমান। রাজকন্যাকে দেখে সেই অদ্ভুত প্রাণীটি বলতে শুরু করে, আমি দেখেছি এই মানুষের সন্তান তার সাথে করে ঘুরতে নিয়ে গিয়েছিল। মোটেও না, সে আমাকে তার সাথে করে ঘুরতে নিয়ে যায়নি, আমি তাকে আমার সাথে করে ঘুরতে নিয়ে গেছিলাম। তাছাড়া তোমার সাহস কি করে হয় আমার পেছনে? আর বাবা, তুমি কিছু বলছো না কেন? তখন সম্রাট সুলাইমান সেই অদ্ভুত প্রাণীটাকে বলে, দেখো তুমি রাজ্যর সম্মানিত মন্ত্রীর ছেলে, শুধু একটি কারণে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম। তোমার সাহস দেখে আমি খুব অবাক হচ্ছি। আজিম, তুমি কি করে আমার মেয়ের পেছনে লাগলে? আমি বুঝতে পারছি তুমি আমার মেয়েকে পছন্দ করো, বিয়েও করতে চাও। তবে তুমি তো জানো আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। আর রাজকন্যা সুফিয়া যাকে বিয়ে করতে চাইবে আমি তার হাতে দেব, কারণ পুরো জীবনটা সে তার সাথে কাটাবে। তাই তার মনের মানুষ খোঁজার দায়িত্ব একান্তভাবেই তার। রাজকন্যা যদি তোমাকে পছন্দ করতো তাহলে আমি তোমার সাথেই তার বিয়ে দিতাম, কিন্তু তুমি ভুলে যাচ্ছ জোর করে কোনো কিছু আদায় করা যায় না। আমি আদেশ করছি তুমি এক্ষুনি রাজ্যে ফিরে যাও, আর কখনোই মানুষের সন্তানের কোনো ক্ষতি করতে চাইবে না তুমি। আর যদি ভুলেও ওই মানুষের কোনো ক্ষতি করতে চাও আমি নিজে তোমার প্রাণ নিব। তখন আমি ভুলে যাব তুমি যে আমার রাজ্যের মন্ত্রীর ছেলে। তখন সে অদ্ভুত প্রাণীটি বলতে শুরু করলো, আমাকে মাফ করবেন সম্রাট, আমাকে মাফ করবেন রাজকন্যা। আমি আপনাকে নিয়ে এতটাই স্বপ্ন দেখে ফেলেছি যে আপনার পাশে অন্য কাউকে মানতে পারিনি। তবে এমন ভুল আর আমি কখনো করব না। আমি সেই অদ্ভুত প্রাণীটি হওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল দেখলাম। তখন রাজকন্যা আমাকে এসে মাটি থেকে উঠিয়ে দাঁড় করায় আর আমার কানের কাছে এসে বলে, উনি আমার বাবা সম্রাট সুলাইমান, ওনাকে সালাম করো। আমি সম্রাটকে সালাম করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্রাট আমার সালামের উত্তর নেয় আর আমাকে বলে, এই বেয়াদবির জন্য আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। তুমি কিছু মনে করো না, তুমি আমার মেয়ের বন্ধু, আমার দায়িত্ব তোমার হেফাজত করা। তুমি চিন্তা করো না, আর কখনো কোনো খারাপ জিন তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে রাজকন্যা, আমরা চলো আমাদের দেশে ফিরে যাই। তুমি ফিরে যাও বাবা, আমি আসতে পারবো না। আসতে পারবো না মানে ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছ তুমি? আসলে বাবা, নীরব আমাকে একদিন আগে 4টি মাছ উপহার দিয়েছিল, আর আমি তাকে কথা দিয়েছিলাম সে যে কয়দিনে গ্রামে থাকবে আমি প্রতিদিন তার সাথে দেখা করতে আসব, তাকে নিয়ে ঘুরতে যাব। নীরব এই গ্রামে আজকে রাতটায় আছে, কাল সকালে সে আবার ঢাকায় চলে যাবে। তাই কথা মতো আজকে রাতে নীরবের সাথে আমায় থাকতে হবে। আর আমি তোমার সন্তান, একজন রাজকন্যা। আমি যদি আমার কথা না রাখি তাহলে কি হয় বলো? তুমি তোমার কথা অবশ্যই রাখবে। আমি তাহলে আসি, তুমি কাল সকালে আমাদের দেশে ফিরে এসো। ঠিক আছে বাবা, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি সকালেই ফিরে আসবো দেশে। আমি দেখলাম সম্রাট সুলাইমান সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। সম্রাট যাওয়ার পর রাজকন্যা আমাকে বলছিল, চলো আমরা ঘুরতে যাব। ও দাঁড়াও, তোমার শরীরে তো অনেক আঘাত পেয়েছো, দাঁড়াও এখনই তোমাকে সুস্থ করে দিচ্ছি। আমি দেখি রাজকন্যার তার বোরখার ভেতরের থেকে হাত দুটো বের করলো। তারপর সে হাত দুটো দিয়ে আমার যে যে জায়গায় আঘাত লেগেছে সেই জায়গায় হাত বুলিয়ে দিল।
অদ্ভুতভাবে রাজকন্যা সেসব জায়গায় হাত দেওয়ার সাথে সাথেই সেখানকার ক্ষতস্থানগুলো আগের মতো ভালো হয়ে গেল। রাজকন্যা আমাকে 1 মিনিটে আবারও সুস্থ করে দিল। আমি অবাক হয়ে হা করে রাজকন্যার দিকে তাকিয়েছিলাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজকন্যা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমরা পড়ি আমরা অনেক জাদু করতে পারি। এখন চলেন, ঘুরতে যাবেন। আমার সাথে আমাকে আমার কথা রাখতে দেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনার চাচা চাচিকে নেব না, শুধু আপনি আর আমি ঘুরতে যাব। আপনাকে কিছু কথা বলার আছে আমার। আমি রাজকন্যার সাথে আমবাগানের বাইরে চলে আসি। সে আমাকে নিয়ে আমাদের গ্রামের শেষে অনেকটা বড় গোলাপ ফুলের বাগান আছে, সেখানে নিয়ে আসে। সে বাগানের ভেতরে খুব সুন্দর একটা দোলনা আছে। রাজকন্যা ছুটে গিয়ে সে দোলনাটার ভেতরে বসে পড়ে আর আমাকে বলে, কি হলো, ধাক্কা দেন, নয়তো দোলনা চলবে না তো। আমি রাজকুমারের ঘটনাটা আস্তে আস্তে করে ধাক্কা দিচ্ছিলাম। রাজকুমারী তখন আমাকে বলে, জানেন নীরব, আমার না গোলাপ খুবই ভালো লাগে। আর আপনাকে আমার এত ভালো লাগে কেন জানেন? আপনার মতোই নিষ্পাপ আমার মনটা খুবই ভালো। এই কারণেই আপনার প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে। আপনি আমাকে সেদিন রাতে বলেছিলেন না, আমার মুখটা খুব মায়াবী। আমার মায়াবী মুখের মায়ায় আপনি পড়ে গেছেন। আর আমি না আপনার ওই সুন্দর মনের মায়ায় পড়ে গেছি। আচ্ছা নীরব, আপনি তো কাল সকালে ঢাকা ছেড়ে যাবেন। সেখানে গিয়ে আমার কথা আপনার মনে পড়বে, নাকি অফিসের সুন্দরী মেয়েদের চক্করে পড়ে আমাকে আপনি ভুলেই যাবেন? আমি রাজকন্যাকে বলি, আপনাকে ভোলা কোনোভাবেই সম্ভব না। আপনার সাথে কাটানো ওই স্মৃতিগুলো আমার সারা জীবন মনে থাকবে। আর কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাড়ি ফিরতে চাই। কি হলো, আপনার মন খারাপ? হঠাৎ করে কি হলো আপনার? কই কিছু না তো। আপনি অনুমতি দিলে আমি এখন বাড়িতে ফিরতে চাই। ওইদিকে মা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে চলে যান, আমি এগিয়ে দিব। না না রাজকন্যা, আপনি জিনপরিদের দেশে ফিরে যান। ওইদিকে আপনার বাবা আপনার জন্য অপেক্ষায় আছে। সে আপনাকে নিয়ে অনেক চিন্তা করছে। আপনার এখন ফেরা উচিত, আমি চলে যেতে পারবো। আমি রাজকন্যা থেকে বিদায় নিয়ে চলে আসি। আমি একবারও পেছনে ফিরে তাকাইনি। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি এই 2 দিনে রাজকুমারীর প্রেমে পড়ে গেছি। কি করব আমি যেটা সাধারণ মানুষ, আমি কি করে তাকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি? আর সম্রাট সে তো কোনোভাবেই আমাকে তার মেয়ের জামাই হিসেবে মানবে না। আমি খুব কান্না করছিলাম, কেন জানি না। মনে হচ্ছিল আমার ভালো থাকার কারণটা কি এই গোলাপ ফুলের বাগানের ছোট্ট দোলনার মাঝে বসিয়ে রেখে চলে যেতে যাচ্ছি আমি বাড়িতে এসে সকালে নাস্তা করি। তারপর মজিব চাচার বাড়িতে গিয়ে গতকাল রাতে সবকিছু বলি। আর চাচার থেকে বিদায় নিয়ে আবার বাড়িতে আসি। বাড়িতে এসে আমি নিজের ব্যাগ গোছ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। ঢাকা এসে আমি আবারও আমার অফিসে জয়েন করি। অফিসের সকল কাজ শেষ করে আমি আমার ফ্ল্যাটে ফিরি। কেন জানি না আমার জীবনটা বদলে গেছে। আমি সেই মুহূর্তগুলো এত ভোলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ভুলতে পারছি না। আমি ভুলতে পারছি না রাজকন্যার সাথে কাটানোর সেই স্মৃতিগুলো। কি সুন্দর ছিল মুহূর্তগুলো। একসাথে গভীর রাতে নৌকায় পরে ঘুরতে যাওয়া, গোলাপের বাগানের দোলনার মাঝে কাটানোর সময়। আমি পারছি না ভুলতে। এভাবে 1 মাস কেটে গেল। এর ভেতরে আমার জীবনে আসার জন্য অনেক মেয়ে চেষ্টা করেছে, কিন্তু আমি কারোর মাঝে রাজকুমারের কোনো ছায়াই দেখতে পাইনি। যদি সে সব মেয়েদের ভেতরে রাজকুমারের মতো কিছুটা গুণ থাকতো, তাহলে আমি তাকে আমার জীবন সাথী বানাতাম। কিন্তু রাজকুমারী তো রাজকুমারী, তার মতো অন্য কেউ হতেই পারে না। আর ওই দিক দিয়ে মা আমার জন্য বিয়ের জন্য বারবার জবরদস্তি করছে। জোর করবে না কেন? আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরেও আমি বিয়ে করতে চাচ্ছি না। সব মিলে আমার মনটা খুব খারাপ ছিল। তাই সারাদিনের কাজ শেষ করে বাড়িতে ফিরে সোজা ছাদে চলে যাই। আর গভীর রাত পর্যন্ত ছাদে বসে বসে নীরবতা পালন করি। কোনো কিছু ভালো লাগছিল না আমার। আমি কোনো সময় স্মোকিং করিনি, কিন্তু আজকে অফিস থেকে ফেরার পথে 1 প্যাকেট ব্যানসন সিগারেট কিনে নিয়ে এসেছি। ছাদে বসে ব্যানসন সিগারেটের প্যাকেটটা খুলে আর তার ভেতর থেকে একটা সিগারেট হাতে ধরে নিই। ভাবছিলাম সিগারেট কি খাওয়া উচিত হবে? এগুলো তো ভালো মানুষেরা খায় না, এগুলো তো বাজে ছেলেরা খায়। আমি তো কোনো বাজে ছেলে না। আবার এটাও ভাবছিলাম যে সিগারেট খেলে নাকি মনের কষ্ট কিছুটা হলেও কমে যায়। তাহলে কি একবার খেয়ে দেখবো নাকি? এগুলো ভাবছি, আবার সিগারেটটাকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখনই ছাদের একটি পাশ থেকে কেউ একজন বলে উঠল, এ কি, আমার প্রেমে আপনি দেবদাস হতে চললেন নাকি? আমি বসা থেকে উঠে দাঁড়াই। কি কথা বলছে, কে কে এখানে? তখন আমি দেখি ছাদের একটি অন্ধকারের পাশ থেকে বের হয়ে এলো কালো বোরকা পরা একটি মেয়ে। আমি বুঝতে আর বাকি রইল না কে এসেছে। কি রাজকন্যা আপনি?
আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। বলেছিলাম না আমি পড়ি, আমার যখন মন খারাপ হবে বা আপনাকে দেখতে ইচ্ছে করবে আমি ছুটে চলে আসবো ঢাকায় আপনার সাথে দেখা করতে। আর এমনি তো আমাকে তো আসতেই হতো। আপনি তো সেদিন রাতে আমাকে আপনার মনের কথাটা না বলে চলে গেলেন। আপনি তো সেদিন একটা বাড়ির জন্য পেছনে ঘুরে তাকালেন না। আপনি সেখান থেকে ওইভাবে চলে আসার পর আমি সাথে সাথে অদৃশ্য হয়ে আপনার পেছন পেছন আসছিলাম। আমি দেখেছিলাম আপনি বাচ্চাদের মতো কিভাবে কান্না করছিলেন আমার জন্য। আমি বুঝতে পারছিলাম আপনিও আমাকে অনেকটা ভালোবাসেন, কিন্তু কোনো কিছু আপনাকে বাধা দিচ্ছে কথাটা বলতে। এখন বলেন তো কেন আমাকে বলছেন না আপনি যে আমাকে ভালোবাসেন? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? কারণটা হচ্ছে আমি ভয় পাচ্ছি। আপনি একটা পরিদের রাজকন্যা, আপনি কি করে আমার হতে পারেন? তাছাড়া সম্রাট কোনোভাবেই মেনে নেবে না। আপনাকে কাছে পাওয়ার আশায় যদি পুরোপুরি হারিয়ে ফেলি, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে আমি কিছু বলতে পারিনি। রাজকন্যা সুফিয়া আমাকে বলে এই ব্যাপার, আসুন আমার সাথে। কোথায় যাব? আমার বাবার সাথে দেখা করতে আসেন। কিন্তু আমি তো তোমাদের মতো জিন পড়ি না, আমি কি করে তোমাদের দেশে যাব? আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরুন। আমি সুফিয়ার কথা মতো তার হাতটা শক্ত করে ধরি। তারপর সে আমাকে নিয়ে আমাদের ছাদের সে অন্ধকার স্থানটার দিকে হাঁটা শুরু করে। রাত গভীর হওয়ার কারণে আমি চারপাশে শুধু অন্ধকারই দেখছিলাম, আর কিছু দেখছিলাম না। 1 মিনিটের ভেতরে আমি অন্ধকার পাড়ি দিয়ে অন্য একটা জগতে চলে আসি। এ কি রাজকন্যা, আমরা না ছাদে ছিলাম? এত তাড়াতাড়ি আপনাদের জগতে কি করে আসলাম? আমি আমার শক্তির মাধ্যমে আপনাকে নিয়ে এসেছি, আপনি বুঝতে পারেননি কি করে এলেন? বাদ দিন এসব, আসেন আমার সাথে। রাজকন্যাদের দেশটা অনেকটা অদ্ভুত ছিল। আকাশে মেঘগুলো নীল রঙের, চারিপাশে অনেক ধরনের অদ্ভুত কিছু ফুল গাছ। সেই ফুল গাছগুলোর ভেতরে অনেক ধরনের গোলাপের গাছ ছিল। আমি লক্ষ্য করি সেখানে সবুজ রঙের গোলাপ ফুল গাছ, তারপর নীল রঙের গোলাপ ফুল ছিল, যেটা কিনা আমাদের পৃথিবীতে আমি এখন পর্যন্ত দেখিনি। রাজকন্যা আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি অনেক সুন্দর প্রাসাদের সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলল, দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি, এখানে আমরা থাকি। সে আমাকে নিয়ে সোজা রাজপ্রাসাদের ভেতর ঢুকে গেল। চারিপাশে অনেক প্রহরী দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। রাজকন্যা আমার হাত ধরে সোজা তার বাবার কক্ষে নিয়ে গেল। আমি দেখছি সেই কক্ষের ভিতরে মহারানী আর মহারাজ বসে আছে। সম্রাট রাজকন্যার সাথে আমাকে দেখে চেয়ার থেকে উঠে বলল, এটা কেমন তার বেয়াদবি? তুমি কি মানুষের সন্তানকে আমাদের দুনিয়ায় নিয়ে এসেছো কেন? রাজকন্যা তার বাবা মাকে বলল, আপনারা কি আমার ভালোবাসার দাম দেবেন কিনা বলেন। যদি আপনারা দুজন আমার ভালোবাসার সম্মান না রাখেন, তাহলে আমি এই মানুষের ছেলেটাকে এখনই হত্যা করব, তারপর নিজের জান নিজে নিয়ে নেব। মহারানী রাজকন্যার সামনে এসে বলে, মা তুই কি ধরনের কথা বলছিস? ছোট থেকে তোর সকল আবদার রেখেছি আমরা, তোর ভালোবাসার সম্মান আমরা অবশ্যই করব, তুই সবটা আমাদেরকে খুলে বল। রাজকন্যা তার মাকে বলল, আমি মানুষের সন্তানকে বিয়ে করতে চাই, তোমরা আজকে আমাদের বিয়ে দেবে, নয়তো আমি যেমনটা বলছি তেমনটাই করব। সম্রাট তখন আমাদেরকে বলে, ঠিক আছে তোমাদের বিয়ে আমরা আজকেই দেব, কিন্তু রাজকন্যা আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন বাবা? তুমি যদি মানুষের ছেলেকে বিয়ে করো তাহলে তোমার তার সাথে তাদের দুনিয়ায় থাকতে হবে, তবে তুমি 1 বছর পরপর 10 দিনের জন্য আমাদের দুনিয়ায় আসতে পারবে। তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে থাকবে তখন তুমি একটা সাধারণ মানুষ হয়ে থাকবে, তোমার কাছে কোনো পরিদের শক্তি থাকবে না। তবে তুমি যখন বছর শেষে 10 দিনের জন্য আমাদের দেশে আসবে তখন তোমার পরিশক্তি আবার তুমি ফিরে পাবে। রাজকন্যা মহারাজকে বলে, ঠিক আছে বাবা, তেমনটাই হবে। ওকে পাওয়ার জন্য আমি আমার সকল শক্তি চিরকালের জন্য হারাতেও রাজি আছি, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। সেদিন রাতে আমাদেরকে এই পরিদেশের বিয়ে দেওয়া হয়। বিয়ের কাজ শেষ হওয়ার পর রাজকন্যা আমাকে নিয়ে তাদের দেশে আবার ফিরে আসে। আমাদের সেই ছাদে আমি রাজকন্যাকে নিয়ে সোজা চলে আসি আমাদের গ্রামের বাড়িতে। রাজকন্যা এখন পুরোপুরি একটা সাধারণ মানুষ, তার ভিতর এখন কোনো পরিদের শক্তি নেই। সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, এটা বুঝতে আমার আর বাকি নেই। বাড়িতে আসার পর মা যখন দেখলো আমার সাথে নতুন বউ সাজে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তখন মা আমার ওপরেই কিছুটা রাগ হয়। কিন্তু যখন রাজকন্যার মুখটি সে দেখে, তার সকল রাগ যেন পানিতে মিশে যায়। থেকে নীরবের, চাঁদ মেয়েটাকে তুই কোথা থেকে পেলি? আর তোরা একে অপরকে এত ভালোবাসে আমাকে কেন বলিস না গে? যদি বলতি তাহলে তো ওর বাবা মার সাথে আমি কথা বলে তোদের বিয়েটা ধুমধাম করে দিতে পারতাম। আমি মাকে বলি, ওর এই পৃথিবীতে কেউ নেই। আমি জানি আমি মার সাথে মিথ্যা কথা বলেছি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি যদি মাকে বলতাম আমার একটা পরিদের রাজকন্যা, তাহলে কোনোভাবেই মা আমাদেরকে মেনে নিতেন না।
সেদিনের পর থেকে আমাদের সংসার জীবন শুরু হয়। বছরের শেষের 10 দিন আমি মার থেকে অনুমতি নিয়ে রাজকন্যা সুফিয়াকে নিয়ে ঢাকায় চলে আসি। তারপর রাতের বেলায় ছাদের অন্ধকারের মাধ্যমে আমরা পুরী দেশে আসি। এখানে আসার সাথে সাথে রাজকন্যা তার পরিশক্তি আবার ফিরে পায়। আর আমার শ্বশুরবাড়িতেও আদর আপ্যায়নের কোনো কমতি হয় না। এভাবে চলছে আমাদের জীবনটা। আমাদের জন্য আপনারা সকলে মন থেকে দোয়া করবেন যেন সারা জীবন আমরা একে অপরকে এভাবে ভালোবাসতে পারি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী একটি গল্পে। আসসালামু আলাইকুম।